আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে, জয়সওয়াল। সরকারের ৫ মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন। পোল্ট্রি খাতে অ্যান্টিবায়োটিকের অতি নির্ভরতা বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর। কাশিমপুর কারাগার থেকে নারী কয়েদির পলায়ন, ৭ কারারক্ষী বরখাস্ত। কুয়েত প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের। পানি বাড়ছে কাপ্তাইরিতে, খুলে দেওয়া হলো বাঁধের ১৬টি গেট। নীলফামারীতে কোণে নিয়ে ফেরার পথে বরের গাড়ি খাদে, নিহত ২। ঢাবি যেদিন ছাত্রলীগ মুক্ত হয়েছিল সেদিনই পরিষ্কার হয়েছিল শেখ হাসিনার পতন সুনিশ্চিত, সাদিক কায়েম। বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্ক সংকেত, নৌকা ট্রলারকে সতর্ক থাকার পরামর্শ। হরমুজ প্রণালীতে বিস্ফোরণে ২টি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন। সাদা পোশাকে আচমকা সোনম ওয়াচুংকে নিয়ে গেল দিল্লি পুলিশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন। শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন জয়সওয়াল। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, আমরা জানতে পারছি শেখ হাসিনা ও অন্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশ আবারও ভারতকে অনুরোধ করেছে। এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কিনা? তাছাড়া শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, তাই বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কিনা? এ প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা প্রত্যর্পণের জন্য একটা অনুরোধ পেয়েছি। যেমনটি আমরা আগে বলেছিলাম, অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে অনুরোধটি বিবেচনা করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের ৫ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার বিকাল ৩:৩০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবি হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইংসের সদস্যরা উপস্থিত থাকবেন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে। সেই ধারাবাহিকতায় সরকারের দায়িত্ব গ্রহণের ৫ মাস পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। পোলট্রি শিল্প দেশের প্রাণীজ আমিষের অন্যতম প্রধান উৎস। প্রতিদিন কোটি মানুষের খাদ্য তালিকায় থাকা মুরগির মাংস ও ডিমের যোগান দিচ্ছে এই খাত। গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি এবং পুষ্টির চাহিদা পূরণে পোলট্রি শিল্পের অবদান গুরুত্বপূর্ণ। তবে উৎপাদনের এই সাফল্যের আড়ালে ধীরে ধীরে তৈরি হচ্ছে জনস্বাস্থ্য ঝুঁকি। বিভিন্ন গবেষণার তথ্য বলছে, দেশের বাণিজ্যিক পোলট্রি খামারগুলোতে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহারে বাড়ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতার ঝুঁকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা AMRকে বৈশ্বিক জনস্বাস্থ্যের অন্যতম হুমকি হিসেবে চিহ্নিত করেছে। গবেষকরা সতর্ক করে বলছেন, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে একটা সময় মানুষের সাধারণ সংক্রমণেও প্রচলিত অ্যান্টিবায়োটিক কাজ করবে না। খামারের ব্যবহার করা হচ্ছে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক। বাংলাদেশ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সের বিশ্ববিদ্যালয় সহ দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকদের যৌথ উদ্যোগে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, দেশের বাণিজ্যিক পোলট্রি খামারগুলোয় অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়মিত চর্চায় পরিণত হয়েছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর অনুরোধ এবং মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সমর্থন জোরদারের লক্ষ্যে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এর সভাপতি ও সহসভাপতির সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়,
জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পৃথক বৈঠকে ইকোসকের সভাপতি নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোকো বাহাদুর থাপা, ইকোসকের সহসভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আমর বেন জামার কাছে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল নিয়ে ৩ বছর বাড়ানোর পক্ষে সরকারের যৌক্তিকতা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট, সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন, জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব এবং অন্যান্য বহিঃপ্রতিকূলতার কারণে বাংলাদেশ পূর্ব নির্ধারিত প্রস্তুতিকালের পূর্ণ সুফল গ্রহণ করতে পারেনি। গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে এক সাজাপ্রাপ্ত কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় 7 জন কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। দায়িত্ব অবহেলার অভিযোগে 3 মেট্রন ও 4 নারী কারারক্ষীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সাময়িক বরখাস্তকৃতরা হলেন মেট্রন লায়লা আঞ্জুমান সুমি, মেরিনা রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা আক্তার। বিষয়টি নিশ্চিত করে সহকারী কারা মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাতুল ফরহাদ বলেন, দায়িত্ব অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। কারাগার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় 40 জন নারী বন্দীকে নিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ চলছিল। ওই সময় দায়িত্বে থাকা মেট্রনের অবহেলার সুযোগে কয়েদি রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। পরে কারাগারের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে তিনি পালিয়ে গেছেন। কুয়েতে হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার ঝুঁকিপূর্ণ ভবনসমূহ থেকে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীদের উচ্ছেদ করা হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সরকারি কর্তৃপক্ষের উদ্যোগে তাদের উচ্ছেদ করা হয়। পরে তাদের জন্য হাসাবিয়া এলাকার একটি সরকারি বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করে কুয়েত সরকার। সেখানে পর্যাপ্ত খাবার, পানীয় রাখা হয়েছে। এছাড়া সেখানে শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার সুবিধা রাখা হয়েছে। আশ্রয় কেন্দ্রে সাময়িকভাবে স্থান পাওয়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সার্বিক অবস্থা সরজমিনে পরিদর্শন করেছে বাংলাদেশ দূতাবাসের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল। সরজমিনে পরিদর্শনকালে তারা ওইসব এলাকার দায়িত্বপ্রাপ্ত কুয়েতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন। চলমান অভিযানের কারণে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের আবাসনের বৈধতা ও প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে বাইরে চলাচলের সময় প্রত্যেকে নিজ নিজ কুয়েতি নাগরিক পরিচয়পত্র বা অন্য কোনো বৈধ নথিপত্র সবসময় সাথে রাখার আহ্বান জানানো হয়েছে। কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের 16টি গেট 6 ইঞ্চি করে খুলে দিয়েছে রাঙামাটির কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ। শনিবার বেলা 11টা 20 মিনিটে গেটগুলো খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় 9000 কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে জল কাপাট খুলে দেওয়া হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ জানান, শনিবার সকাল 9টায় কাপ্তাই হ্রদে পানির স্তর ছিল 104.8 MSL। হ্রদের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা 109 MSL। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতে ক্যাচমেন্ট এলাকায় পানির প্রবাহ বেড়ে যাওয়ায় বিপদসীমার পৌঁছানোর পূর্বেই কাপ্তাই বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে। নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় বর কনে সহ অন্তত 12 জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত 3টার দিকে নীলফামারী রংপুর আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জ উপজেলার টেঙ্গনামারী সড়কের শালটিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হল নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের 7 মাস বয়সী ছেলে জীবন ইসলাম এবং একই এলাকার মোজামিয়ার ছেলে রিয়াদ ইসলাম। রিয়াদ HSC পরীক্ষার্থী। শুক্রবার রাতে বিয়ে শেষে বরযাত্রীরা কনেকে নিয়ে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। রাত 3টার দিকে শালটিবাড়ি এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বর কনে সহ গাড়িতে থাকা অন্তত 14 জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা 2 জনকে মৃত ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের বিদায়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের চূড়ান্ত বিজয় নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি মোহাম্মদ আবু সাদিক।
তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিন ছাত্রলীগ মুক্ত হয়েছিল সেদিনই পরিষ্কার হয়েছিল বাংলাদেশ আর ফ্যাসিবাদ দীর্ঘস্থায়ী হবে না এবং শেখ হাসিনার পতন সুনিশ্চিত। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাইয়ে সঞ্চারিত সাহস গণরুম গেস্ট রুম পেরিয়ে নির্যাতনমুক্ত ক্যাম্পাস শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন। সভাপতির বক্তব্যে ডাকসু ভিপি বলেন, জুলাই বিপ্লব পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আর কোনো গণরুম বা গেস্টরুম কালচার নেই। পেশিশক্তির রাজনীতি বা শিক্ষার্থীদের জোর করে রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে যাওয়ার অপরাজনীতি সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকার বায়ুচাপের আধিক্যের কারণে সমুদ্র বন্দরসমূহ ও উপকূলীয় অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে। শনিবার আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়ুচাপের তারতম্যের প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে আগামী 5 দিনও দেশজুড়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের দাপট থাকতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে মাইন বিস্ফোরণে 2টি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে জাহাজ দুটির মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ভুল নির্দেশনায় বিভ্রান্ত হয়ে ট্যাঙ্কার দুটি হরমুজ প্রণালীর দক্ষিণাংশের মাইনক্ষেত্র দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেখানে মাইন বা নৌ বোমার আঘাতে জাহাজ দুটিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। তবে জাহাজ দুটির নাম, মালিকানা বা নাবিকদের হতাহতের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি ইরানের এই এলিট বাহিনীটি। আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, উক্ত মাইন ক্ষেত্রে প্রবেশের আগে ট্যাঙ্কার দুটিকে বারবার সতর্ক দেওয়া হলেও তারা তা উপেক্ষা করে। তারা নাবিকদের নিজেদের জীবন ও সম্পদ রক্ষার্থে আমেরিকার ছড়ানো বিভ্রান্তি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। ভারতের দিল্লির যন্তর মন্তরে টানা 20 দিন ধরে আমরণ অনশনরত প্রখ্যাত সমাজকর্মী সোনম ওয়াংচুকে পুলিশের অভিযানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিতর্কিত নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তিনি অনশনরত। শনিবার শারীরিক অবস্থার চরম অবক্ষয় ঘটায় চিকিৎসকদের পরামর্শ ও আদালতের নির্দেশনা মেনে তাকে দিল্লির সাফদারাজং হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। ভোরবেলা যন্তর মন্তরের অনশনস্থলে দিল্লি পুলিশের একটি বিশেষ দল সাদা পোশাকে আচমকা হাজির হয়। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা মূলত নীল, সাদা, হলুদ বা কালো রঙের সাধারণ শার্ট ও টি শার্ট পরিহিত ছিলেন। তারা অনশন স্থলের চারপাশে সাদা চাদরের পর্দা টাঙিয়ে এবং কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে কিছু বুঝে ওঠার আগেই 59 বছর বয়সী ওয়াংচুককে অ্যাম্বুলেন্সে তুলে নেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।